চারুলতা কত বড় মনের মানুষ। কাল ভৈরবের সেই কঠিন সময়ে আমি শুধু সামান্য একটু ওদের পাশে দাঁড়িয়েছিলাম, আর এতে আমার সব অতীতের অপরাধ ক্ষমা করে দিল। চিঠি থেকে লেগেছে নতুন রানী চারুলতা মহারানী। কাল ভৈরবকে পরাজিত করার পর হেমরাজ্য আজ এক বড় আনন্দের ভোজ আর প্রজা মিলনের আয়োজন করেছে। চারুলতা আর অরুণ পরম শ্রদ্ধায় ও ভালোবেসে আমাকে সেখানে উপস্থিত হওয়ার নিমন্ত্রণ পাঠিয়েছে। ও কোনোদিনও ঘরের বাইরে একা যাইবো না, কেউ জানবো না ওর আসল পরিচয়। সূর্য সূর্য এই কুটিরে গরিব কাঠুরিয়ার ছেলে হয়ে থাকবো। রাজা অরুণ ঘোষণা করেছেন, যে ব্যক্তি বা পরিবার তার সেই সন্তানের সন্ধান দিতে পারবে তাকে মহারাজা সোনাদানায় মুড়ে দেবেন। চারুলতা, আজ এই হেমরাজ্যের মাটিতে পা রেখে আমার মনে হচ্ছে আমি যেন এক নতুন জীবন পেলাম। তোমরা যে এত বড় মনের পরিচয় দিয়ে হেমরাজ্যের সীমান্ত থেকে বহু দূরে এক অচেনা বন ঘেঁষা গ্রামের ধারে কাঠুরিয়ার ছোট্ট কুটির। বিকেলের নরম সোনাঝরা আলো এসে পড়েছে দাওয়ায়। কোনো কাজ না থাকায় কাঠুরিয়া এবং তার স্ত্রী শান্ত মনে পাশাপাশি বসে গল্প করছে। জানো বউ, মাঝে মধ্যে ভাবলে খুবই অবাক লাগে গো। সময় কেমন দেখতে দেখতে নদীর স্রোতের মতো বয়ে যায়, তাই না? কেন গো, আজ হঠাৎ কইরা এ কথা মনে আসার কারণটা কি? এই যে আমাদের ঘরটার দিকে তাকাও, মনে হয় এই তো সেদিনের কথা, যেদিন আমি নদীর ঘাটে ভিজে থাকা অবস্থায় আমাদের ছোট সূর্যকে কুড়িয়ে পেয়েছিলাম। সেদিন ঘরে এনে কত সেবা করলে তুমি, আর দেখতে দেখতে আমাদের ছেলেটা কেমন একটু একটু করে চোখের সামনে বড় হয়ে উঠলো। ও কথা আর কইও না গো। সূর্য যেদিন থেকে আমাগো এই গরিবের কুড়ে ঘরে পা রাখছে, সেদিন থেকেই আমাগো সংসারে সব দুঃখ কষ্ট যেন হাওয়ায় মিলাইয়া গেছে। সূর্যরে নিয়ে আমার বুকে কত যে স্বপ্ন জাগে তা তোমারে কয়ে বুঝাইতে পারুম না। তোমার স্বপ্ন তো আমি জানি বউ, তুমি তো চাও অনেক বড় হোক। হয় গো, আমি চাই সূর্য বড় হইয়া অনেক লেখাপড়া শিখুক, বিশাল জ্ঞানী একজন মানুষ হোক। আমি ওরে শুধু সাধারণ কাঠুরিয়ার ছেলে করে রেখা দিতে চাই না গো। ওরে আমরা এমন সুন্দর রাজকীয় শিক্ষার নীতিতে বড় করমু, যাতে গ্রামের হাজারটা মানুষ ওকে ওরে দেখা সম্মান করে। একদম ঠিক কথা বউ, সূর্য আমাদের কোনো অভাব বুঝতে দেবে না। আমরাও আমাদের জীবনে সবটুকু ভালোবাসা দিয়ে ওকে মানুষের মতো গড়িয়ে তুলব গো। ও তো আমাদের অন্ধের জ্যোষ্ঠী, আমাদের সব আশার প্রদীপ গো। রাজপ্রাসাদের একটি নিরিবিলি ও গোপন কক্ষ। রাজা অরুণ গম্ভীর কিন্তু শান্ত মুখে দাঁড়িয়ে আছে। তার সামনে অত্যন্ত বিশ্বাসযোগ্য দুজন গুপ্তচর সাধারণ ব্যবসায়ীর পোশাকে দাঁড়িয়ে আছে। তোমরা খুব ভালোভাবে কান খুলে আমার নির্দেশ শোনো। তোমরা সাধারণ বণিকার ব্যবসায়ীর ছদ্মবেশে রাজ্যের সীমানা পার হয়ে প্রতিটি গ্রামের দিকে রওনা দেবে। তোমাদের লক্ষ্য একটাই, আমার হারানো ছেলের সন্ধান করা। মহারাজ অরুণ, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আপনার ছেলেকে খুঁজে বের করব। আপনি শুধু আদেশ করুন, প্রয়োজনে আমরা প্রতিটি বাড়িতে জোর করে তল্লাশি চালাবো। ঘর না না, একদম না। রাজ্যের শান্তি এখন আমাদের সবচেয়ে বড় অধিকার। তোমরা কোনো নিরীহ মানুষকে ভয় দেখাবে না, কোনো বাড়িতে জোর করে তল্লাশি চালাবে না, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। তোমরা শুধু হাটে বাজারে ঘুরে খুব শান্তিতে খোঁজ নেবে কয়েক মাস আগে নদীর জলে কেউ কোনো শিশুকে ভাসতে দেখেছিল কিনা। আপনার নির্দেশ চিরধার্য মহারাজ। আমরা অত্যন্ত গোপনীয়তার সাথে কাজ করব। কেউ বিন্দু মাত্র সন্দেহ করবে না যে আমরা হেমরাজ্যের গুপ্তচর। আমার ছেলে যেখানেই থাকুক সে যেন নিরাপদে থাকে। রাজ্যের এই আনন্দের মাঝে কেউ যেন ভয়ে আতঙ্কিত না হয়। তোমরা শান্তিতে তোমাদের কাজ করো। যাও, আমি আশায় থাকবো তোমাদের কাছ থেকে একটা ভালো খবর শোনার। সুরেশপুর গ্রামে ভ্যাবলার পুরনো বাড়ি। এমন সময় ভ্যাবলা ও মীরা হাসি মুখে সেখানে এসে উপস্থিত হয়। মা, ও মা, দেখো দেখো, আমি 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 ফিরে এসেছি গো। আর আর এবার আমি একা আসিনি, দেখো সাথে তোমার বৌমা এসেছে।
ওরে আমার বাঁচারে, কতদিন পর তোর মুখখানা দেখ, সেবার এসে আবারও চলে গেলি, তারপর বৌমাও চলে গেল, আমি আবার একা হয়ে গেলাম। আমি তো বসে বসেছিলাম যে আমার ব্যাবলা কবে মীরাকে নিয়ে আবার আমার কাছে আসবে। মা, আপনি কেমন আছেন? নিজের মাকে ছেড়ে আপনাকে দেখে এখন মনে হচ্ছে আমি যেন আমার নিজের মায়ের কাছে আছি। বেঁচে থাক মা, অনেক সুখে থাক। গরিবের ঘরে এসেছিস, তোকে তো রাজপ্রাসাদের মতো সুখ দিতে পারবো না, তবে বুক ভরা ভালোবাসা দেব। আপনি ওসব কথা একদম বলবেন না মা, আপনার পায়ের তলায় আমার সব সুখ। আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আপনার আর কোনো কষ্ট হবে না। আমি নিজের মেয়ের মতো আপনার সেবা করব, আপনার সব কাজ আমি নিজে করে দেব। দেখলে তো মা, আমি কেমন লকি বউ নিয়ে এসেছি। এবার থেকে তোমার আর কোনো চিন্তা নেই গো। আমরা আর কোথাও যাবো না, এখানে তোমার কাছেই থাকবো। মধুপুর রাজপ্রাসাদের সুসজ্জিত বারান্দা, মধুরাজা এবং লতা পাশাপাশি দাঁড়িয়ে আছে। হেমরাজের শান্তির খবর পেয়ে তাদের দুজনের মুখে এক স্নিগ্ধ হাসি। মহারাজ, আজ সকাল থেকে আমার মনটা যে কি ভীষণ আনন্দে ভাসছে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। খবর পেলাম হেমরাজে এখন শুধু উৎসব আর আনন্দের আমেজ। রানী রূপমঞ্জুরিও নাকি সেখানে অতিথি হয়ে গেছে। সবাই কত আনন্দে আছে। হ্যাঁ লতা, অরুণের বীরত্ব আর চারুলতার পবিত্রতা সারা রাজ্যে এক নতুন আলোর সৃষ্টি করেছে। ওদের এই আনন্দের দিনে আমাদের আর এই মধুপুরের প্রাসাদে একা বসে থাকতে ইচ্ছে করছে না। মন চাইছে ছুটে গিয়ে মেয়ে আর মেয়ের জামাইকে একবার প্রাণ ভরে দেখে আসি। সত্যি মহারাজ, তাহলে আমরা আর এখানে বসে আছি কেন? হেমরাজের এই বড় মিলন মেলায় আমাদেরও তো থাকা উচিত। অরুণ আর চারুলতা আমাদের হঠাৎ দেখলে খুব খুশি হবে। তুমি একদম আমার মনের কথাটি বলেছ লতা। প্রবীণ বয়সের সন্তানদের হাসি মুখ দেখার চেয়ে বড় শান্তি আর কিছুই নেই। তুমি এখন দাস দাসীদের প্রস্তুত হতে বলো। আজই আমরা হেমরাজ্যের উদ্দেশ্যে রওনা দেব। অরুণ আর চারুলতার আনন্দের এই উৎসবে আজ আমরাও গিয়ে সামিল হব। অচেনা গ্রামের একটি বড় কোলাহলপূর্ণ হাট। চারপাশে নানান ধরনের মানুষের আনাগোনা, শাক সবজি ও হাঁড়ি পাতিল বেচা কেনা চলছে। কাঠুরিয়া এক পাশে কাঠের আটি রেখে দাঁড়িয়ে আছে। এমন সময় সেখানে এক ভিনদেশি রেশম ব্যবসায়ী এসে উচ্চস্বরে বলতে শুরু করে, শোনো হে গায়ের লোক, হাতে বেচা কেনা করার সাথে সাথে রাজ্যের সব খবর তো তোমাদের জেনে রাখা দরকার। তোমরা কি হেমরাজ্যের সেই বড় খবরটার কথা কিছু জানো? কিসের খবর হে বণিক মশাই? আমরা তো গরিব মানুষ, খাটুনি ছাড়া আর কিছুই করিনি। রাজবাড়ি কি খবর ঘটলো আবার? আরে ভাই, সে দেশে খবর নয় গো। কাল ভৈরব ধ্বংস হওয়ার পর হেমরাজ্যের মহারাজা অরুণ নাকি তার একমাত্র হারিয়ে যাওয়া সন্তানকে খোঁজার জন্য চারদিকে বিপুল পরিমাণ সেনা ও দূত পাঠিয়েছেন। কাঠুরিয়ার বণিকের কথা শুনে বুকটা ধড়াস করে ওঠে। সে ভিড়ের সামনে এগিয়ে এসে কৌতূহল নিয়ে তার কথা শোনে। সেই রাজপুত্র নাকি কয়েক মাস আগে ছোট অবস্থায় হারিয়ে গিয়েছিল। কাল ভৈরব নামের এক দুষ্ট জাদুকর নাকি নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। রাজা অরুণ ঘোষণা করেছেন, যে ব্যক্তি বা পরিবার তার সেই সন্তানের সন্ধান দিতে পারবে তাকে মহারাজা সোনাদানায় মুড়ে দেবেন গো, এবং রাজপ্রাসাদে স্থায়ী সম্মান দেবেন। রাজপুত্রকে অন্য হয়ে সারা দেশের প্রতিটি গ্রামে খোঁজা হচ্ছে গো। কথাটি কাঠুরিয়া শুনে তার চোখ দুটো ভয়ে ও আতঙ্কে বড় বড় হয়ে ওঠে। নদীর জল, রাজপুত্র, হারিয়ে যাওয়া সন্তান, এ কি শুনলাম আমি? বনের আঁকা বাঁকা নির্জন পথ। কাঠুরিয়া পাগলের মতো দৌড়ে কুটিরের দিকে আসে। সে কোনো দিকে না তাকিয়ে সোজা কুটিরে ঢোকে। তার এই অস্বাভাবিক রূপ দেখে তার স্ত্রী ভীষণ ঘাবড়ে যায়। ও গো, কি হইল গো তোমার? এইভাবে হাঁপাইতাছো কেন?
কপালে এত ঘাম কেন? হাটে কি কোনো ডাকাত মাকাত পড়েছে নাকি? বউ, এই সর্বনাশ হয়ে গেছে বউ। রাজবাড়ির খবর, বড় ভয়ঙ্কর খবর হাটে শুনে এলাম বউ। কিসের রাজবাড়ি, কিসের খবর? তুমি সোজা কইরা সব কথা খুইলা কও তো আমারে। আমার বুকটা যে কাঁপতাছে তোমার এই রূপ দেখা। হাটে হাটে বিদেশি বণিক বলছিল এই হেমরাজের রাজা অরুণ নাকি তার হারিয়ে যাওয়া ছেলেকে চারদিকে অন্যে হয়ে খুঁজছেন। কয়েক মাস আগে নাকি তাদের ছোট রাজপুত্র নদীতে ভেসে হারিয়ে গিয়েছিল। হেমরাজ্যের সুবিশাল তোরণ আজ নানা রঙের ফুল দিয়ে সাজানো। রানী রূপমঞ্জরি তার বিলাসবহুল রথ থেকে নামে। রাজা অরুণ এবং চারুলতা হাসি মুখে এগিয়ে তাকে সাদরে অভ্যর্থনা জানায়। চারুলতা, আজ এই হেমরাজ্যের মাটিতে পা রেখে আমার মনে হচ্ছে আমি যেন এক নতুন জীবন পেলাম। তোমরা যে এত বড় মনের পরিচয় দিয়ে আমাকে এই আনন্দের দিনে নিমন্ত্রণ করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আমার অতীতের সব ভুলের জন্য আজ আমি তোমাদের দুজনের কাছে ভীষণ লজ্জিত। আপনি ওসব কথা একদম বলবেন না মহারানী। অতীত তো অতীতই। কালভৈরবের সেই ভয়ঙ্কর বিপদের দিনে আপনি যেভাবে নিজের জীবনের মায়া ত্যাগ করে আমাদের হেমরাজ্যের পাশে এসে দাঁড়িয়েছিলেন তা আমরা কোনোদিন ভুলতে পারবো না। আজ থেকে আপনার আর আমার রাজ্যের মধ্যে বন্ধুত্বের এক নতুন অধ্যায় শুরু হলো। চারুলতা একদম ঠিক বলেছেন মহারানী রূপমঞ্জরি। ক্ষমতার লড়াই তো অনেক হলো, এবার আমাদের শুধু শান্তিতে পাশাপাশি থাকার সময়। আপনি আমাদের রাজ্যে অতিথি হয়ে এসেছেন, এটা আমাদের হেমরাজ্যের জন্য অনেক বড় সম্মানের ব্যাপার। আসুন, প্রাসাদের ভেতরে চলুন, আপনার জন্য সব ব্যবস্থা করা আছে। রাজা অরুণ, তোমার মতো একজন বীর আর মহৎ রাজাকে বন্ধু হিসেবে পেয়ে আমার আজ সত্যি ধন্য লাগছে। চলো চারুলতা। নদীতে ভাইসা আইছিল রাজপুত্র। তার মানে আমাগো সূর্যই কি মহারাজ অরুণের সেই সন্তান? আমারও তো সেই ভয়টাই হচ্ছে বউ। সময় মাস নদীর ঘাটে ভেসে আসা সবচেয়ে হুবহু মিলে যাচ্ছে। রাজা যদি জানতে পারেন আমাদের কুটিরে রাজপুত্র আছে, তবে তো প্রহরীরা এসে আমাদের কাছ থেকে ওকে কেড়ে নিয়ে যাবে গো। না, এ হইতে পারে না। কোনো রাজা বা মহারাজা আইসা আমার সূর্যরে কায়রা নিতে পারবো না। সূর্যরে আমি বুক দিয়ে আগলায় রাখছি। ও শুধু আমার সন্তান, আমার নিজের কোলসেরা ধন। কিন্তু বউ, তিনি তো রাজা, আমরা সাধারণ কাঠুরিয়া। তার শক্তির সামনে আমরা কিভাবে দাঁড়াই? কাঠুরের স্ত্রীর চোখের জল মুছে এক তীব্র মাতৃত্বের ভয় ও জেদ নিয়ে ফিসফিস করে বলে, রাজাই হোক আর যাই হোক, আমার ছেলেটারে আমি কাউরে দিমু না। আজ থেকে আমার সূর্যর এই গ্রামের বাইরের সব মানুষের চোখ থেকে লুকায়া রাখবো। ও কোনোদিনও ঘরের বাইরে একা যাইব না, কেউ জানবো না ওর আসল পরিচয়। সূর্য এই কুটিরে গরিব কাঠুরিয়ার ছেলে হয়ে থাকবো। হেমরাজ্যের বিশাল রাজকীয় রান্নাঘর, চারদিকে নানা রকম সুস্বাদু খাবারের সুবাসে মম করছে। ক্যাবলা ও ময়না চরম ব্যস্ততার সাথে নানা পদের খাবার তৈরি করছে। বুঝলে ময়না, আজ কিন্তু আমাদের রান্নার আসল পরীক্ষা। রানী রূপমঞ্জরি এসেছেন আমাদের হেমরাজ্যের অতিথি হয়ে। আজ এমন জাদু করে রান্না করতে হবে যার সুবাসে রূপমঞ্জরি রাজ্যের বড় বড় রাঁধুনিরাও যেন লজ্জায় মাথা নিচু করে ফেলে। তুমি কি আমার হাতের এই রাজকীয় পোলাওয়ের গন্ধ পাচ্ছ? গন্ধ পাবো না মানে? তোমার পোলাওয়ের গন্ধে তো আমার নিজেরই পেটের ভেতর ইঁদুর দৌড়াতে শুরু করেছে গো। তবে তুমি বড় বড় কথা না বলে ওই হাঁসের তরকারিটার দিকে একটু নজর দাও। একটু এদিক সেদিক হলে কিন্তু সব পুড়ে ছাই হয়ে যাবে। আজ কিন্তু কোনোভাবেই চারু দিদির মান সম্মান নষ্ট হতে দেওয়া যাবে না। আরে তুমি একদম চিন্তা করো না, এই ক্যাবলা থাকতে হেমরাজ্যের রান্নাঘরে কোনো বদনাম হতেই পারে না। তুমি বরং ওই সুহাসিত পায়েসটার কি অবস্থা দেখো। মহারানী রূপমঞ্জরি যখন আমাদের হাতের এই পায়েসে মুখ দেবেন তখন তিনি বলবেন হেমরাজ্যের রান্নাঘরের কাছে স্বর্গের খাবারও হার মানে। আজ একেবারে এলাহি কাণ্ড ঘটিয়ে দেবো আমরা। তা যা বলেছ, কতদিন পর আমাদের এই রান্নাঘরে এমন হাসি খুশি আর উৎসবের আমেজ ফিরে এসেছে। কাজ করতেও আজ কোনো কষ্ট মনে হচ্ছে না। হেমরাজ্যের সুন্দর সজ্জিত একটি অতিথি কক্ষ। আরামদায়ক আসনে চারুলতা ও রূপমঞ্জরি বসে অত্যন্ত শান্তিতে গল্প করছে।
চারুলতা, তোমার রাজ্যের এই আতিথেয়তা আর তোমার এই ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ। একটা সময় ক্ষমতার লোভে আমি এতই অন্ধ ছিলাম যে ভালো মন্দের পার্থক্য বুঝতে পারিনি। তোমার জীবনের এত বড় ক্ষতির কারণ ছিলাম আমি, অথচ তুমি আমাকে এত সহজে ক্ষমা করে দিয়েছো। মহারানী, মানুষের মন তো নদীর মতো, কখনো সেখানে ঝড় ওঠে, আবার কখনো শান্ত হয়। আপনি যখন আমাদের কঠিন বিপদের দিনে নিজের স্বার্থ ভুলে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, তখনই আমি বুঝেছিলাম আপনার ভেতরের মানুষটা কত ভালো। আর ক্ষমা তো বিধাতাও করে, আমরা তো সাধারণ মানুষ। তোমার এই মিষ্টি কথাগুলো শুনলে মনের সব কালিমা দূর হয়ে যায় চারুলতা। আজ থেকে তুমি শুধু হেমরাজের রানী নও, তুমি আমার নিজের সন্তানের মতো। আমি চাই আমাদের এই দুই রাজ্যের মানুষেরা আজীবন এইভাবেই সুখে শান্তিতে থাকুক। আমিও সেটাই চাই মহারানী। আজ থেকে হেমরাজ্যের আর আপনার রাজ্যের মধ্যে কোনো বিভেদ বা দূরত্ব নেই। আমরা সবাই এখন বিশাল পরিবারের মতো। আপনার এই আগমন আমাদের আনন্দকে আজ দ্বিগুণ করে দিয়েছে। আপনি শুধু এই কটা দিন নিজের বাড়ির মতো শান্তিতে এখানে কাটান। হেমরাজ্যের সীমানায় সেই চিরচেনা সবুজ চরণভূমি, বিশাল এক গাছের শান্ত ছায়ায় লালু আরাম করে বসে জাবর কাটছে। সোনা পাখি উড়ে এসে গাছের ডালে বসে। তুই তো দেখছি একদম নবাবের মতো গাছের ছায়ায় হাওয়া খাচ্ছিস। খবর কিছু শুনেছিস? আমাদের হেমরাজ্যে এখন মহারানীদের মেলা বসেছে। রানী রূপমঞ্জরি আজ নিজের হাতে করে হেমরাজ্যে এসেছে। তা শুনিনি? আমি কি আর কানে তুলো নিয়ে বসে আছি নাকি? আমি তো ঠিক চোখেই দেখলাম কত বড় রথ আর কত দাস দাসী নিয়ে রূপমঞ্জরি প্রাসাদে ঢুকলো। তবে একটা কথা বলতে হবে সোনা পাখি, মানুষটা কিন্তু আগের চেয়ে অনেক বদলে গেছে। তা যা বলেছিস লালু। আর জানিস, রূপমঞ্জরি আসার সময় সাথে করে বিশাল বিশাল হাঁড়িতে ভরে কত রকমের মিষ্টি আর উপহার এনেছে রে। তা তুই ভাবতেও পারবি না। তুই কি ঘাস খাওয়া বাদ দিয়ে একটু মিষ্টি খাবি নাকি? আরে যা যা, আমি গরু, ঘাস লতা পাতা খাওয়াই আমার কাজ। আমি ঘাস ছাড়া আর কিছুই খাবো না। তবে সত্যি বলতে কি সোনা পাখি, প্রাসাদের অরুণ দাদা, চারু দিদি আর রাজ্যের সবাই যে শান্তিতে আছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় মিষ্টি। একদম ঠিক কথা বলেছিস। কাল ভৈরবের কালো ছায়া দূর হওয়ার পর আজ হেমরাজ্য যেন নতুন করে সেজে উঠেছে। এই শান্তি যেন কোনোদিনও নষ্ট না হয় রে লালু। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।